আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জনপ্রিয় বক্তাদেরকে নিয়ে আওয়ামী লীগের টেনশন এখন বিএনপির কাঁধে। বাংলাদেশের রাজনীতিতে একটা প্রবাদ ছিল যে স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি, আর ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তি। আওয়ামী লীগের একটা প্রচারণা ছিল যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি আর বিএনপি এবং জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি। আর বিএনপি এবং জামাতের একটা প্রচারণা ছিল যে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তি, মানে বিএনপি ইসলামের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ ইসলামের বিপক্ষের শক্তি। আসলে বাংলাদেশের রাজনীতিতে এটাই ছিল বাংলাদেশের রাজনীতির মূল পয়েন্ট। বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের রাষ্ট্র পরিচালনা করেছে, যে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পতন করানো সম্ভব ছিল না, কারণ নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ এমনভাবে সাজিয়েছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পতন করানো সম্ভব ছিল না। যেহেতু 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, তাই আগামী নির্বাচনে অবশ্যই ভোটের হিসাব কিতাব আসবে এবং যেই দলের মাঠে শক্তিশালী থাকবে সেই দলে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা প্রায় নিশ্চিত। তো এতদিন যাবৎ যে বাংলাদেশের রাজনীতিটা ছিল যে ইসলামের পক্ষের শক্তি এবং ইসলামের বিপক্ষের শক্তি, বিএনপির নামে যে ইসলামের পক্ষের শক্তিটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। এর কারণ বিএনপি থেকে যে বাংলাদেশের যে ইসলামিক যে জোট বা ইসলামিক দলগুলোর যে জোট ছিল বিএনপির সাথে, এই জোটটা আলাদা হয়ে তারা আলাদা নির্বাচন করছে এবং কি বিএনপির প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে। আর এতেই ইসলামের পক্ষের শক্তি এবং ইসলামের বিপক্ষের শক্তির যে বয়ানটা বিএনপির ছিল, সেই বয়ানটা এখন আর বিএনপি দিতে পারবে বলে মনে হয় না। এখন বাংলাদেশে যে জনপ্রিয় বক্তারা রয়েছে, যেমন মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা সহ আরও অনেকগুলো জনপ্রিয় বক্তা রয়েছে এবং এইসব বক্তাদের ওয়াজ মাহফিলগুলোতে লক্ষ লক্ষ মানুষ হয়। সাধারণভাবে যে কোনো নির্বাচনী জনসভায়ও এত মানুষ হয় না। এখন বিএনপির জন্য যে সমস্যাটা, যেহেতু ইসলামিক দলগুলো আলাদা হয়ে যাচ্ছে, এই আলাদা হয়ে যাওয়ার কারণে এই যে আলেমদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো অটোমেটিকলি কিন্তু ইসলামিক দলগুলোর পক্ষে যায়। যেমন যদি কোনো আলেম বলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, তার মানে কি? এটাকে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা কিন্তু জামাতের দিকেই এই বক্তব্যটা যায়। এখন যেই মাহফিলগুলো চলছে এবং বাংলাদেশে এখন একটা যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে যে জনপ্রিয় বক্তাদের আধিপত্য হচ্ছে পুরো মানুষের কাছে বা পুরো সমাজে। যে কোনো জায়গায় এইসব জনপ্রিয় বক্তারা যখন ওয়াজ করতে যায়, লক্ষ লক্ষ মানুষ, পুরুষ এবং নারী কিন্তু তাদের বক্তব্য শুনতে চলে যায় এবং এই বক্তাদের কারণে আসলে ইসলামিক দলগুলোর একটা গণজোয়ার যে আগামীতে হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন এতদিন যাবৎ যে আওয়ামী লীগ এবং বিএনপির যে বলয়টা ছিল এবং বিএনপি নিশ্চিত ধরে নিয়েছিল যে আওয়ামী লীগের যেহেতু পতন হয়ে গিয়েছে, তাই বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু বিএনপির সেই আশাতে আসলে সম্পূর্ণরূপে টেনশন ধরিয়ে দিয়েছে এই জামাত ইসলামী বা ইসলামিক দলগুলো। আবার ইসলামিক দলগুলোও কিন্তু এতদিন যাবৎ কিন্তু তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ছিল এবং একে অন্যের সমালোচনা করত, কিন্তু এখন ইসলামিক দলগুলো একতাবদ্ধ হয়ে ভোটের বাক্স একটাই বানানোর চেষ্টা করছে। তাই সব কিছু মিলিয়ে এখন এই যে ইসলামিক বক্তা এবং ইসলামিক দলগুলো বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। আর এই কারণে আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের নেতারা বাধা দিত, কিন্তু সেই বাধাটা এত বেশি ছিল না বর্তমানে বিএনপির নেতারা যেভাবে বাধা দিচ্ছে আর যেভাবে এই ইসলামিক বক্তাদের বিরুদ্ধে তাদের স্লোগান দিচ্ছে। যেহেতু আওয়ামী লীগ রাষ্ট্রকে এমনভাবে নিয়ন্ত্রণ করত যে আওয়ামী লীগ যা চায় তাই হতো এবং আওয়ামী লীগের আমলে যে কোনো বক্তাকে আসলে ধরে জেলখানায় নিয়ে যেতে পারতো বা দেশের বাইরে পাঠিয়ে দিতে পারতো বা গোয়েন্দা ডিপার্টমেন্টকে ব্যবহার করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় নেই এবং যারা ক্ষমতায় আছে তারা সম্পূর্ণরূপে নিরপেক্ষ, তারা বিএনপির পক্ষেও যাবে না,
জামাতের পক্ষেও যাবে না। তাই বিএনপি কিন্তু এখন এই ইসলামিক দলগুলোকে এবং এই বক্তাদেরকে আওয়ামী লীগ যেভাবে নিয়ন্ত্রণ করত বা গোপনে ভয় দেখিয়ে যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করত সেভাবে পারছে না। তাই বিএনপির নেতারা এখন ওপেনলি তাদের বিরোধিতা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে ঠিক সেই ভাষায় বিএনপির নেতাকর্মীরাও এখন কথা বলা শুরু করেছে। তাই বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিতে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তি এই শব্দটাই কিন্তু আসলে মানে দুর্বল হয়ে যাচ্ছে এবং এটা এখন আর বিএনপির স্লোগান রাখা যাচ্ছে না। তাই আওয়ামী লীগ এই ইসলামিক বক্তাদেরকে নিয়ে বা জনপ্রিয় বক্তাদেরকে নিয়ে যতটা টেনশনে ছিল তার চাইতে কয়েকশো গুণ বেশি টেনশনে এখন বিএনপি। এবং বিএনপির যে সাজানো বাগান, যে তারা নিশ্চিত বিশাল বড় ব্যবধানে ক্ষমতায় চলে আসতেছে, এরকম একটা সিচুয়েশনে সম্পূর্ণ বাড়াবাতে ছাই দিয়ে দিচ্ছে এই জনপ্রিয় আলেমরা। এবং আওয়ামী লীগ এই জনপ্রিয় আলেমদেরকে নিয়ে যে টেনশন করত এবং যেই টেনশনে ছিল, যেই কাজগুলো করত, সেই কাজগুলো এখন বিএনপির ঘাড়ে চেপেছে এবং সেই কাজগুলো এখন বিএনপির করা লাগতেছে। তাই আগামীর ভবিষ্যতে বাংলাদেশের পুরো রাজনীতির যে বয়ান, এই বয়ানটাই মনে হয় সম্পূর্ণরূপে পাল্টে যাবে। কারণ ভবিষ্যতে এই বয়ান মনে হয় আর বিএনপি কখনোই দিতে পারবে না যে বিএনপি ইসলামের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ ইসলামের বিপক্ষের শক্তি। কারণ আগামী নির্বাচন আসা পর্যন্ত এই ইসলামিক দলগুলো যদি আলাদা নির্বাচন করে তাহলে বিএনপির সাথে এই জনপ্রিয় বক্তাদের দূরত্ব আস্তে আস্তে বাড়বে এবং সেই পরিস্থিতিতে এগুচ্ছে বাংলাদেশের রাজনীতি। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় যে আওয়ামী লীগ এই জনপ্রিয় বক্তাদেরকে নিয়ে যে টেনশনটা করত, সেই টেনশনটা এখন বিএনপির ঘাড়ে কি চাপেনি এবং বিএনপি তার চাইতে বেশি টেনশনে পড়ে যায়নি? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।